আসসালামু আলাইকুম। আজকের উপন্যাস পরিযান লিখেছেন ঈশিতা রহমান সানজিদা। পর্ব ৮। এই মেয়ে রূপ নয়, হাসি দিয়ে পুরুষের মন ভোলাতে পারবে, যেমন করে সম্পানের মন ভুলিয়েছে। পরি বলল, থাক আর হাসতে হইব না, কি কইবি ক তাড়াতাড়ি। বিন্দুর মুখে রাতে বেড়াতে যাওয়ার কথা শুনে আনন্দে নেচে উঠল পরীর মন। অনেক দিন বেরোনো হয় না, মুহূর্তেই বিন্দুর প্রতি সব অভিমান যেন বন্যার পানিতে ভেসে গেল। কাঠের আলমারিটি খুলে একখানা মখমলের শাড়ি বিন্দুর হাতে ধরিয়ে দিয়ে বলল, আইজ তুই এই কাপড়টা পরিস। শাড়িটাতে হাত বুলিয়ে বিন্দু পরীর দিকে তাকিয়ে বলল, তুই তো কাপড় পরস না পরিবানু, তাইলে এত সুন্দর কাপড় পাইলি কই? পরি চটজলদি আয়নার সামনে থেকে দুটো ফিতা এনে বিন্দুর হাতে গুজে দিয়ে বলল, সোনা আপার ঘরে পাইছি। এই কাপড় তো কেউ পরব না, তাই তোরেই দিলাম, নিয়া যা আইস পরিস, তোরে খুব সুন্দর দেখাইব। খুশি হলো বিন্দু। শাড়িটা নেতিয়ে পড়া আঁচলটা দিয়ে পেঁচিয়ে নিয়ে বের হয়ে হলো সে। উঠোনে আসতেই দেখলো মালা বারান্দায় বসে কাশছে। বিন্দু সেদিকে এগিয়ে গিয়ে বলল, জেঠি তোমার শরীরটা আইজও খারাপ, যেদিনই আহি সেই দিনই দেখি অসুখ তোমার। পরীর বাপরে কইয়া একটা ডাক্তার দেখাও, কবিরাজ তো কতই দেখাইলা। বিন্দুর প্রশ্নের উত্তর না দিয়ে মালা জিজ্ঞেস করে, আইস পরি কি দিল তোরে? তাড়াতাড়ি বাড়ি যা, পরীর দাদি দেখলে চিল্লাইব। বিন্দু আর দেরি করলো না, দৌড়ে চলে গেল। ঘাটে গিয়ে ভেলায় চড়তেই দেখলো শহরে ডাক্তারদের নৌকা আসছে। ওদের দেখে বিন্দুর মনে পড়ে গেল সম্পানের কথা। ইস, পরীকে আসল কথা বলতেই ভুলে গেছে, রাতে বলে দেবে ভেবে বিন্দু ভেলা ভাসালো জলে। নিজ ঘরে এসে বিশ্রাম নিচ্ছে নাইম, শেখর আর আসিফ। আজকে পালকের মুখে সবই শুনেছে ওরা, এমনকি অবাকও হয়েছে। হয়তো অনেকগুলো বছর পেরিয়ে গেছে সোনালির চলে যাওয়ার। এর মধ্যে একটিবারও মেয়েকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবেনি। আশ্চর্যান্বিত হয়ে শেখর বলে, এই জমিদার মশাই অদ্ভুত রে, মেয়েটাকে ফিরিয়ে আনা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। ব্যাপারটা অদ্ভুত, তাই না? পালঙ্কের উপর পা তুলে বসে আছে আসিফ আর নাইম শুয়ে আছে। শেখরের কথা শুনে নাইম উঠে বসে বলল, মেয়ের থেকে নিজের আত্মসম্মানটাই বড় করে দেখেছেন জমিদার, এজন্যই মেয়েদের কোনো খোঁজ নেননি। তাছাড়া আমার মতে দোষ তো একা জমিদারের নয়, ওনার মেয়েরও আছে। সেও চাইলে এখানে আসতে পারত। জমিদার হয়ে কিভাবে তিনি তার মেয়েকে একটা নিচু পরিবারের ছেলের সাথে বিয়ে দিবে? দুজনের কথার মধ্যে আসিফ বলে উঠল, ওইটাই প্রধান সমস্যা। কিন্তু ভালোবাসা তো বলে কই আসে না, এরা হুটহাট করে এসে মনের মধ্যে গেঁথে যায়। কথাটা বলে একটু থামলো আসিফ, তারপর নাইমকে জিজ্ঞেস করে, আচ্ছা নাইম, তুই যে পরীকে দেখতে চাইছিস, মানে তোর দেখার ইচ্ছা, এটা কি শুধু ইচ্ছা নাকি অন্য কিছু? ভালোবাসা নাকি আকর্ষণ? চটজলদি উত্তর দিতে পারল না নাইম। সত্যি কথাই তো বলেছে আসিফ, সে কি শুধু ইচ্ছে পূরণ করতে পরীকে দেখতে চায়, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? কিছুক্ষণ ভেবে নাইম বলল, জানি না। কেন জানি মেয়েটাকে দেখার এত ইচ্ছা করছে। যদি এটাকে আকর্ষণ বলে তাহলে তাই, আর যদি ভালোবাসা বলে তাহলে। দীর্ঘদিন পর মেঘের মুলুকে চাঁদ ভেসেছে আজ। পূর্ণচন্দ্র নয়, অর্ধচন্দ্র, কিন্তু এই অর্ধেক চাঁদটাই পুরো পৃথিবীকে আলোকিত করে তুলেছে। নৌকাগুলো হালকা দূর থেকেই দৃশ্যমান হয়ে উঠেছে। চাঁদের আলো পড়েছে পানিতে, চিকচিক করে উঠছে পানি। ঢেউয়ের সাথে সাথে যেন চাঁদও নেমে উঠেছে। নৌকার কোনায় বসে আছে পা ডুবিয়ে পরি। মাথার ঘুমটাটা ফেলে বড় করে শ্বাস নিল সে। মুহূর্তে যেন লুফে নিল প্রকৃতির সব ঘ্রাণ। এই ঘ্রাণটা খুব পরিচিত পরীর। এটা তো নূরনগরের ঘ্রাণ। মুক্তি পাওয়ার মজাই যেন আলাদা। বেশ কয়েকবার বের হয়ে সে বুঝতে পেরেছে। নৌকার অপর প্রান্তে সম্পান বসে আছে বৈঠা হাতে, আর ওর কোল ঘেঁষে বসেছে বিন্দু।
পরনে পরীর দেওয়া মখমলের কাপড়টা বেনি করে তাতে ফিতাও গুজেছে। সম্পান আজকে মুগ্ধ হয়ে দেখছে তার পদ্মরানীকে। আর বিন্দু বারবার লাজুক হাসছে। ছইয়ের কারণে উপাসে বসে থাকা পরীকে ওরা দেখতে পারছে না। ওরা নিজেদের মতো সময় কাটাচ্ছে আর পরীকে একা ছেড়ে দিয়েছে। একাধারে পানিতে পা ভিজিয়ে যাচ্ছে পরী। ইচ্ছে করছে শব্দ করে হাসতে, কিন্তু ওর মা যে ওকে বারণ করে দিয়েছে জোরে হাসতে, সেজন্য হাসতেও পারছে না সে। তবে প্রকৃতি যেন আজ পরীর জন্যই সেজেছে। তাদের প্রধান কাজে যেন পরীকে খুশি করা। পরী পা ডোবাতে ডোবাতে হাঁক ছাড়ল, ও সম্পান মাঝি, ও পদ্মর রাজা, তোমার রানীরে ঘরে তুলবা কবে? ওপাশ থেকে সম্পানও জোর গলায় বলল, বন্যা যাক, তারপরে শহরে যামু কামে। যদি কাম পাই তাইলে এই শীতের মধ্যেই ঘরে তুলুম বিন্দুরে। সম্পানের কথায় লাজুক হাসে বিন্দু। মুক্ত ঝরা সেই হাসিতে বরাবরের মতো এবারও মুগ্ধ নয়নে দেখে সম্পান। পরী আরও কিছু বলতে নিলে দূর থেকে নৌকা আসতে দেখে তাড়াতাড়ি ছইয়ের ভেতর ঢুকে পড়ে বিন্দুও। পরীর দেখা দেখে ছইয়ের ভেতর পরীর পাশে গিয়ে বসে। নৌকা কাছে আসতে শায়েরের গলার আওয়াজ ভেসে আসে, আরে সম্পান তুমি? যাক, ভালোই হয়েছে, আমাকে জমিদার বাড়িতে নিয়ে চলো। শায়েরের কথা একটু ভয় পেল সম্পান। পরী তো ছইয়ের ভেতরে, বিন্দুকে নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু পরীকে যদি শায়ের চেনে ফেলে? শায়ের আদৌ পরীকে কখনো দেখেছি কি না তা সম্পান জানে না। তবুও ভেতরে ভেতরে একটু সন্দেহ ঘুরপাক খাচ্ছে সম্পানের। শায়ের লাফিয়ে সম্পানের নৌকায় চড়ে বসে। বৈঠক ঘর আর অন্দরমহলের মাঝে উঁচু দেয়াল বাঁধানো। আসিফের ঘাড়ে পা রেখে দেয়াল টপকে অন্দরমহলে ঢুকলো নাইম। শেখরও নাইমকে অনুসরণ করে ঢুকলো, কিন্তু আসিফের সাহসে কুলায় না। পরীর হাতে ধরা কে সেই উত্তম মধ্যম খেতে চায় না। যদি ওরা ধরা পড়ে যায় তাহলে সাহায্য করার জন্য ওর শাস্তি কম হলেও হতে পারে। এই ভেবেই উপরওয়ালাকে এক মনে ডেকে যাচ্ছে আসিফ। পরীর বুদ্ধিমত্তা দেখে আসিফ বুঝে গেছে যে হয়তো আজকে কিছু একটা হবেই, ওরা হয়তো ধরা খাবেই। বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানাগুলোর দিকে এক মনে তাকিয়ে আছে শায়ের। গভীর চিন্তা সে যেন ডুবে আছে। তার ভাবখানা আকাশের চাঁদটাও বুঝতে পারছে না। সম্পান নৌকা ঘুরিয়েছে জমিদার বাড়ির দিকে। ছইয়ের ভেতরে বিন্দুসহ আরেকজনকে দেখে শায়ের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে ছইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথাও সে নিজ ইচ্ছায় বলেনি। সম্পানের কথায় শুধু সে হাঁ হুঁ করেছে। শায়ের আশাতে ওরা তিনজনই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউই কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে এখন ধাক্কা মেরে বন্যার পানিতে ভাসিয়ে দেই। অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাইরে বের হয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষায় শায়ের শেষ করে দিল। পরীর এসব ভাবনার মাঝে শায়ের বলে উঠল, তোমাদের বিরক্ত করলাম তাই না সম্পান? চকিতে তাকালো সম্পান, মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলছে, না সাহেব, এইটাই তো আমার কাম। শায়ের শব্দ করে হেসে উঠল। ঘাড় ঘুরিয়ে সম্পানের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়ি নেওয়ার ব্যবস্থা করো। তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না, আর তোমাদেরও লুকিয়ে লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পান চুপ থাকলো। আপন মনে বৈঠার হাল ধরে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারদিক। দুজন রমণী বসে আছে ছইয়ের ভেতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউই কোনো শব্দ শুনতে পারছে না। প্রকৃতি যেন এই গুমুট ভাবটা পছন্দ হলো না, তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতেই বাঘের মতো গর্জে উঠল সে। এতে বিন্দু অনেকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কি বা মাঝি? বৃষ্টি আইবনি, ঝড় হইবনি, এত ডরাস কেন বিন্দু? আমি আছি, শায়ের দাদা আছে। পরে থেমে গেল সে। পরীর নামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতা আমতা করেই সে বলল, মাইয়া মাইনছের এত ডরাইলে চলে?
বিন্দু জবাব না দিলেও সায়ের জবাব দিল। মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ, তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে। ওই পরিস্ফুটিত ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতিপত্র নিয়ে তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখা যায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই, সেখানে প্রকৃতির এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্তও হতে হয়। একটু চুপ থেকে সায়ের বলল, কি বলো সম্পান? একেবারে ঠিক কইছেন দাদা, আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হ, খালি ভয় পায়। আমি যখন না থাকমু তখন। বিন্দু হুড়মুড়িয়ে উঠে বাইরে এলো। সম্পানকে কথা শেষ করতে না দিয়ে জোরে বলল, তোমারে না কইছি এমন কথা কইবা না, তারপরও কেন এমন কথা কও বারবার? আর মরার কথা কইবা না কইয়া দিলাম। বোকা বনে গেল সম্পান। সে বলল কি আর, মেয়েটা বুঝলো কি? তবে সম্পানকে নিয়ে বিন্দু একটু বেশিই ভাবে। কতখানি ভালোবাসে সেটা যদি বিন্দু বোঝাতে পারতো তাহলে নিজেকে শান্ত করতে পারত। কিন্তু ভালোবাসার পরিমাপ আজ পর্যন্ত কেউই করতে পারে, যেখানে বিন্দুও ব্যর্থ। সম্পান বলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কইস না, কেউ দেখলে খারাপ ভাববো, যা ভিতরে গিয়া বস। রাগে গজগজ করতে করতে পরীর পাশে গিয়ে বসে। পরী অত কিছু খেয়াল করলো না, ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথাই সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরীর ভালো লাগলো, তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এরই মধ্যে সম্পান মাঝি গুনগুন করে গান ধরল। নদী সম্পর্কিত গানগুলো খুবই সুন্দর হয়, সেরকমই একটা ভাটিয়ালি গান ধরেছে সে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছরের জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে, বাকি জীবনটা বাড়ির 4 দেয়ালের মধ্যে কেটে গেছে। কিন্তু ওর বড় 2 বোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরে বেরিয়েছে, ঠিক আর 5টা মেয়ের মতোই। কিন্তু পরীর জীবন কেন আলাদা করে দেখছে মালা তা জানে না সে। মাকে অনেক প্রশ্ন করেও উত্তর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জি উঠল মেঘ, ঝুমঝুম শব্দ তুলে পানি পড়তে লাগলো বাড়ি ধারা। বিন্দুর ডাকে সম্পান দ্রুত ছইয়ের ভেতরে এসে বসে, কিন্তু সায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সম্পান বলে, ও দাদা ভেতরে আইয়া বহেন, এমনে থাকলে পুরা ভিজা যাইবেন তো। ভেতরে 2 জন নারী আছে সম্পান, তাদের অনুমতি ছাড়া ভেতরে যাই কিভাবে? সম্পান ভারী অবাক হলো। মেয়েদেরকে সায়ের সম্মান করে সেটা জানে সম্পান, কিন্তু এতটা সম্মান করে তা জানতো না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা। এবার সায়ের কিছু বলল না, তবে ভেতরেও ঢুকলো না। পরী ভারী অবাক হচ্ছে সায়েরের কাজে। তার মানে সায়ের এটা বোঝাতে চাইছে যে পরী অনুমতি না দেওয়া পর্যন্ত সায়ের ভেতরে এসে বসবে না। তাই পরী বলল, আপনি ভেতরে আইয়া বহেন, আমাগো কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে সায়ের ভেতরে এসে সম্পানের পাশে বসলো। এতটুকু সময় সে একাকার। পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল হাত দিয়ে ঝাড়তে লাগলো সে। পরে নিজের ঘুমটাটা ভালো করে টেনে দিল। তারপর হারিকেনের কমানো আঁচ বাড়িয়ে দিতেই আলোকিত হলো নৌকা। ওড়নার ফাঁক গলিয়ে আর চোখে সে সায়েরকে দেখে নিল একবার, এরপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আবার নীরবতা পালন করছে নৌকা জুড়ে। ঢেউয়ে ঢেউয়ে দুলছে নৌকা। 4 জন এমনভাবে বসে আছে যেন এই নৌকায় তারা 7 সমুদ্র 13 নদী পার করবে, এগিয়ে যাবে নতুন দেশে। কিন্তু বিন্দু আর সম্পান হলে হতো, পরী আর সায়েরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা 2 জন এসেই তালগোল পাকিয়ে দিল। তা ভেবে মুখ চেপে হাসলো বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তাও বোঝা মুশকিল। তাই সম্পান ছইয়ের মধ্যে গাঁজা প্লাস্টিকের বস্তাটা নিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে পরে নিল। তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে খুব সহজেই অন্দরমহলে ঢোকা গেছে।
তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে। আখির বৈঠক ঘরের এক পাশে ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছুই টের পাননি, কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানে না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবুও পা বাড়ায় দুজনে। অন্দরমহলের বেশিরভাগ ঘরই তালাবদ্ধ। হয়তো কেউই থাকে না, বিধায় তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এর মধ্যে একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের। নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়তো। যেতে যেতে সামনেই পড়ল মালার ঘরটি। সেখানে উকি দিয়ে দেখলো মালা শুয়ে আছে। একা নয়, সাথে জেসমিনও আছে। সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না নাইম। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনে এগোলো। এবারে ওরা পৌঁছালো সেই ঘরে যেখানে পালক আর মিষ্টি রুমি থাকে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়ল। তারপর দরজার ছিটকিনি লাগিয়ে দিল। ওদের এ সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে বলে, ওরা ভিতরে ঢুকলি কিভাবে? কেন এসেছিস সেখানে? শেখর একটু ভাব নিয়ে বলে, শান্ত হয় একটু। আমরা দুজন তো সেই পরীকে দেখতে এসেছি যার ডানা নেই। তো যা না, তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সাদরে গ্রহণে। পালক রুমিকে চুপ করিয়ে দিয়ে আস্তে করে বলে, আস্তে কথা বল, কেউ শুনতে পেলে আমাদের খবর আছে। এবার নাইম একটু বিরক্ত হয়ে গেল। তোদের কথা শেষ হলে বল, পরীর ঘর কোনটা? পালক নাইমকে থামানোর জন্য বলে, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ কেন করিস বল তো তুই? এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন আর ফিরে যা। কিন্তু নাছোড়বান্দা, সে যখন এসেছে তখন পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললেও পরীর ঘর আমি পেয়ে যাব, চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালক চেয়ে বলতে পারল না। এই ছেলেটা প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটুও চিন্তা হচ্ছে না ধরা পড়লে যে কি হবে। আবেরজান নাক ডেকে ঘুমাচ্ছে, বাইরে থেকেও শোনা যাচ্ছে, আর নিজের ঘর তো কাঁপিয়ে ফেলেছে। দুহাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়িটা দেখছি দেয়াল ফাটিয়ে দেবে। নেহাত দেয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাইকে প্রতিদিন দেয়াল তৈরি করতে হতো। প্রত্যুত্তর নাইম পা বাড়ায় তার সামনের ঘরে। অন্ধকার, সম্পূর্ণ অন্দরমহলের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে। সেই আলোতে সাবধানে পা ফেলেছে নাইম আর শেখর। পরীর ঘরে ঢুকতেই ওরা চারদিকে চোখ বুলায়। কিঞ্চিত আলোকিত ঘরটাতে সবকিছু স্পষ্ট নয়।